হুট করে ডিউটি অবস্থায় মানা করে দিল, মনে করি আমি অসুস্থ মানুষ, মানা করে দিল এখন আমাদের অন্য জায়গায় চাকরি হবে না। আর যে বাপ মা খাওয়াবে তারও অবস্থা নাই, আর কোথায় যাবো কি করবো আপনারা বলেন? কি করবো? তুলে মানুষ সবাই ঘরে 5 জন 6 জন আছে, অনেক আমাদের সাথে সবাই অনেকেরই স্বামী মারা গেছে, অনেকেরই স্বামী ছাইরা চলে গেছে, চাকরি করে বেতন নাই গা, তারা কি করবে? কেউ হাজবেন্ড মারা গেছে, কেউ সন্তান প্রতিবন্ধী, আমার তো সন্তানও নাই স্বামীও না, আমি কার কাছে যাবো? বাবা মা আমরা এখন কি করবো বলে দেন, আমরা কি করবো? আমাদের তো কোনো আশ্রয় নাই, এই সামান্য একটা চাকরি করে খাইতেছিলাম বন্ধু চালাইয়া, 15 বছর বেতন নাই, আমরা কি করবো? জানি না কিছু। মারছে, মাইরা তুলে নিয়ে গেছে। ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট, ওই ছেলের তো দোষ নাই, আমরা ডাইকে নিছি, ডাইকে নিয়ে বলছি যে আপনারা দুটো কথা বলেন, এখন ওই ছেলে নিয়ে গেছে গা। ভাই আমাদের চাকরি দেন, দেন আমাদের, দয়া করে আমাদের ঘরে ফিরে দেন। আমরা মুগদা মেডিকেলে দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। বিগত সরকারের আমলেও দীর্ঘ 2 থেকে 3 বার এই প্রতিষ্ঠানে ঠিকাদার মুক্ত প্রতিষ্ঠান চাইছি। কারণ কি ছিল, আমরা কোভিড-19 এ ডিউটি করেছি, সেখানে আমাদেরকে 14 মাসের বেতন দেওয়া হয়নি। তারপরে আরো কয়েকটা আছে, আমার ওই ভাই বোনেরা, ওরাও কেউ 6 মাসেরও পায় নাই। এইখানে আমরা যখন আন্দোলন গড়ে তুলছি, তখন আমাদের এলাকার যত ভাই বিরাদার আছে যারা অন্য অন্য দল করে, তারাও আমাদের সাথে ছিল বা তারাও আমাকে সহযোগিতা করছে। এইখানে দীর্ঘদিন ধরে আমরা ঠিকাদার বিরোধী আন্দোলন করছি, প্রতিষ্ঠানের আন্ডারে নিয়োগ চাইছি, কখনোই সরকার কর্ণপাত করে নাই। কেন করে নাই? বিগত দিনে যে ফ্যাসিবাদী সরকার ছিলেন, তিনি তার আমলাদেরকে মানে এমন একটা মানে লাইসেন্স ধরাই দিছে, যে লাইসেন্সে মানে টাকার মেশিন, সেই মেশিনে বেগমপাড়া বাড়ি হবে। নাহলে এই যে দাওয়া খাইছে, দাওয়া খাই কই যেত এত গেছে গাই সেই জায়গা বেগমপাড়া বাড়িতে। এখন কথা হলো, বিগত দিনেও আমরা আন্দোলন করছি, এখনো বলি যারা চাকরি পাইছে তারা চাকরি করুক। আর আমাদেরকে যে 3 মাস আগে নোটিশ দেন নাই, আমরা স্যারের কাছে গেছি যে স্যার, আমরা যে 14 মাসের বেতন পেলাম না, বিগত দিনে যে স্যার ছিলেন নিয়াতুজ্জামান স্যার বলছে যে মা আমরা 1000 শয্যা করছি, আমরা লোক জনবল বাড়াবো, তোমরা দীর্ঘদিন ধরে চাকরি করতে পারবা। এখন আমাদের ঠিকাদার কাজ শেষ, এখন নতুন ঠিকাদার কাজ পাইছে, তার লোক আজকে জয়েন্ট দিছে, আমরা জানি না, আমরা 2টার পরে জানতে পারলাম যে এখানে লোক জনবল নিয়োগ হচ্ছে, বেশ ভালো কথা। এখন স্যারের কাছে গেছে, আমাদের বেতনের কি হবে? স্যার আমাকে বেতনটা ওই ডাইরেক্টর দিতেছিল, তাহলে আপনি কি করবেন? বললো কি যে মা এটা তো আমার ব্যাপার না, খুব খারাপ লাগে, আপনারা যে আছেন সভাপতি, আপনি আপনাদের লোক উঠিয়ে নেওয়ার বিষয়টা একটু জানতে চাই। হ্যাঁ, এই যে বলতেছি, এখন আমরা যখন গেছি কথা বলার জন্য, তখন আমরা সালাউদ্দিন বলছি আমাদের বিগত দিনে 2-3টা প্রোগ্রাম গেছে, সেই প্রোগ্রামে আমাদের সমন্বয়ক ছিল আদিয়া আর ছিল সালাউদ্দিন। আমরা শুনতে পারছি আদিয়ার চাকরি আছে, সালাউদ্দিনের নাই। তখন সালাউদ্দিনকে বলছি আমরা তো সবাই তোমার ভাই বোন, তা তুমি কেন কথা বলো না? আমাদের যে চাকরি চলে যাচ্ছে, কেন তুমি কথা বলতেছো না? তখন সালাউদ্দিন বলছে আমি আইসি আপা। তো কথা বলার জন্য আমাদের সবাইকে অনেক জড়ো করছে। ইতিমধ্যে কে বা কাহারা, মানে হয়তো ভাই যে ঠিকাদার মানে যে কাজ পাইছে তার কোন লোকজন হবে, তারা নাম কারণ আমি জানি না, আমি কোনোদিন দেখিও নি, চিনিও না। তারা কেউ কয়েকজন এসে ওরে সহ আরো 2জন নিছিল, 2জনকে ফেরত দিছে, আর ওরে নিয়ে এখন রাখছে তাকে কাছে বসাইয়ে। তো কথা হলো একটাই, কি কারণে রাখছে আমরা জানি না, কোথায় বসা রাখছে, আশেপাশে কোন জায়গায় নিয়ে রাখছে জানি না। স্যার না এই মেডিকেলে যারা ঠিকাদার টেন্ডার পাইছে, বহিরাগত লোক কে বা কারা জানি না, নিচে সে আমাদেরকে মানে লিড দিচ্ছে, এই জন্য। আচ্ছা, আপনার কাছ থেকে একটু জানতে চাই, এই যে আপনি তো আউটসোর্সিং এ যারা করছে তাদের আপনি একটা সংগঠনের সভাপতির দায়িত্ব আছে, সুতরাং
আপনার কাছ থেকে জানতে চাই এটা কতটুকু যৌক্তিক এবং আপনারা আসলে আইনগতভাবে কোনো ব্যবস্থা গ্রহণ করছেন কিনা। আপনাদের একজন সহকর্মীকে বা আপনাদের একজন সংগঠনের কর্মীকে উঠিয়ে নিয়ে গেছে, এটা এই বিষয়ে আপনার পুলিশের সহযোগিতা নিয়েছেন কিনা জানতে চাই আপনার কাছ থেকে। আপনার নামটা পরিচয়টা দিবেন। সবাই পিছনে জানতো। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান আনিস, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদের। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান আনিস, বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি। আমরা খবর পাইছি যে আমাদের মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আমাদের যত পুরাতন স্টাফ ছিল তাদেরকে বাদ দিয়ে নতুন স্টাফদের দেওয়া হচ্ছে। এটা আপনারা সকলেই জানেন যে নতুন স্টাফদের পুরাতনদের বাদ দেওয়ার কারণে 15 মাস বেতন বকেয়া রয়েছে। এই যে মা বোন ভাই বোন আমার প্রায় 200-250 লোক এখানে আমার পুরাতন স্টাফ আছে, তাদেরকে বাদ দিয়ে আবার নতুন লোক নিচ্ছে এবং এটা হচ্ছে আলাদা একটা বাণিজ্য। আপনারা সকলেই জানেন যে একটা পুরাতন লোক স্টাফ বাদ দেওয়ার সাথে সাথে নতুন লোকের কাছ থেকে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ 3 লক্ষ করে টাকা নিয়ে এটা একটা বাণিজ্য করে তারা। সেই বাণিজ্য করার কারণে আমাদের যারা দক্ষ কর্মী, এই দক্ষ কর্মীকে তাদের বাদ দিয়ে নতুন লোকদের এখানে প্রাধান্য দিচ্ছে। এটা কিন্তু সরকারের ক্ষতি হচ্ছে। এখন আমার ভাই বোনেরা যে এই 15 মাস বেতন না পায়া তারা কাজ করে যাচ্ছে, কিসের ভিত্তিতে? তারা 15 মাসে বেতন বকেয়া রইলো এবং তাদের চাকরি নাই। আজকে কালকেও ডিউটি করছে, শুক্রবার আজকেও ডিউটি করছে, ডিউটি করার পরেও আজকে বলতেছে তাদের চাকরি নাই। এত অমানবিক বাংলাদেশে চলছে প্রত্যেকটা জায়গায়। এটা কোনো যৌক্তিক নাই। আপনারা জানেন গার্মেন্টস কর্মী যারা, তাদেরকেও যদি না করে মিনিমাম 3 মাস তাদের বেতন দিয়া তাদেরকে বাদ দিতে হবে। তারা গার্মেন্টস কর্মীরাও কিন্তু পায়, বন্ধ পায়, ছুটি পায়, কিন্তু আমার যেই আউটসোর্সিং কর্মী তারা মাতৃত্বকালীন ছুটি পর্যন্ত পায় না। তারা যদি বাচ্চা নিতে যায় তাহলে চাকরি হারাইতে হয়, আর চাকরি বাঁচাতে গেলে বাচ্চা নেওয়া বন্ধ করতে হয়। তাহলে এত অমানবিকের ডিউটি করে আমরা সরকারের কাছে, আপনারা জানেন আমরা সরকার ইতিমধ্যে আমরা কয়েকটা উপদেষ্টা স্যারের সাথে আমরা কথা বলছি, সচিব মহোদয়ের সাথে কথা বলছি। কোন ধরনের কোন স্টাফদের, পুরাতন কোন স্টাফদের বাদ দিতে পারবে না। কারণ যদি কিনা বাদ দেয় তাহলে আমরা সেই উপদেষ্টা স্যারের কাছে আমরা সেটা জানাবো। তারাই আমাদেরকে বলা হয়েছে যে কাউকে বাদ দেওয়া হবে না। এখন আমাদের কাজ চলমান, এই কাজ চলমান থাকা সত্ত্বেও তারা আজকে আমাদের এই পুরাতন স্টাফদেরকে 15 মাসে বেতন না দিয়ে তাদেরকে বাদ দিল। এবং কেন বাদ দেওয়া হলো এটা আপনাদের মিডিয়ার মাধ্যমে এবং সারা বাংলাদেশে প্রত্যেকটা মানুষের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, কেন আমার এই পুরাতন স্টাফদের কেন বাদ দেওয়া হলো? কারণ সরকারের জায়গায় আমার কাজ চলমান রয়েছে, আউটসোর্সিং এর কাজ চলমান রয়েছে, তাহলে কেন বাদ দিল এটা আপনারা একটু দেখবেন। সারা বাংলাদেশের মানুষের কাছে আমার প্রশ্ন রইল। আপনাদের একজন হ্যাঁ, আমাদের এখানকার সমন্বয়ক, আমাদের এই মুগদা মেডিকেলের সমন্বয়ক সম্ভবত নাম কি সালাউদ্দিন ভাই, তাকে এখান থেকে উঠিয়ে নেওয়া হয়েছে। কোন জায়গায় নিছে, কেন নিছে এটা আমরা কেউ জানি না। আমরা খবর পাইছি, ইনশাল্লাহ আমরা সেইটার জন্য আমরা পদক্ষেপ নিব সংগঠনের পক্ষ থেকে। সবাই ছিলেন ওখানে। স্যাররা বলছেন যে আপনাদের 3 মাস আগে আপনাদের কোম্পানির মানে মেয়াদ শেষ। এখন চিত্রা এন্টারপ্রাইজে আপনারা কাজ করতেন, আপনি 14 মাসের বেতনও পাইতেন চিত্রা এন্টারপ্রাইজের কাছে, সেজন্য আইনগত ব্যবস্থা নেন। আর সরকারের কাছে আমরা দাবি জানাইছি যাতে মানে প্রতিষ্ঠানের আন্ডারে লোক নিয়োগ হোক। আমরা ওইভাবে যদি হয় আপনাদের তালিকা আছে, আপনাদেরকে নিব। এখন কথা হলো একটা, যে চিত্রা এন্টারপ্রাইজ আমাদেরকে নিয়োগ দিয়েছেন, বেতনও দিচ্ছে, তাহলে আমাদেরকে যে বাতিল করবে তা আমাকে 3 মাস আগে চিঠি দিবে না?
কোভিডে আমরা যারা যোদ্ধা, কথা ছিল যে আমাদের 15 মাসের বেতন দেন নাই, তবে আমাদের চাকরি থাকবে। তাহলে এখন হঠাৎ করে এই যে বিদায় করে দেওয়া বা এই যে আমাদের বোনেরা অসহায় হয়ে যাওয়া, আর অনেকে আছে আমাদেরকে আমলিগেরই দেখায়। আমলিগের আমলে আমি শারীরিক ভাবে যে নির্যাতন হয়েছি, এই মুগদা 6 নম্বর ওয়ার্ডের সেক্রেটারি আমলিকে, তার নামে আমার যে মামলা চলতেছে, আমাকে বেধর পিটনি পিটেছে এই হসপিটালের ভিতরে ফেলাইয়া। 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম, আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে। সেই মামলা হাইকোর্ট থেকে সে জামিন নিয়েছে, সে এখন পলাতক। তা আমরা কেউ এখানে কোন আওয়ামী লীগ বিএনপি পন্থী না, পেটের দায়ে কাজ করতে আসছি। সরকারের কাছে একটাই অনুরোধ যে আমার যে সকল ভাই বোনেরা চাকরিচ্যুত হয়েছে, এদের অনতি বিলম্বে চাকরি ফিরাই দিক। যে ভাইকে আমার শারীরিক নির্যাতন করা হয়েছে এবং তুলে নেওয়া হয়েছে, তাকে সসম্মানে আমাদের কাছে ফিরিয়ে দিক। এবং যারা চাকরিতে যোগদান করছে, ওরাও আমার একটা অংশ, ওরাও যাতে চাকরি করতে পারে, সে জনবল বাড়াক, জনবল বাড়াক। কারণ এত বড় একটা মেডিকেলে কোনো সেবা নাই, মানুষ বিনি সেবা পায় না। একটা রোগী যদি আসে কারোর কাছে জিজ্ঞেস করবে, আপা আমি এইটি কামনে করবো, ওইটি কামনে করবো, লোক নাই। কারণ 200 মানুষের মধ্যে 2 জন লোক ডিউটি করে, 500 মানুষের মধ্যে 1 জন লোক ডিউটি করে। যেমন আমার একজন ভাইয়ের বোনের কষ্ট হয় অল্প মানুষ দিয়ে অনেক শ্রম দেওয়ানো, সেরকমের কষ্ট হয় যে ওই যে সমস্ত রুগীরা আসে তারাও অনেক কষ্ট পায়, তারা মানে সেবা পায় না। কাজে আমি এক বাক্যেই বলবো, যারা যোগদান করছে করুক। আর আমরা যারা বেড়াই গেছি, আমরা সবাই কোভিড যোদ্ধা, আমাদের চাকরি অনতি বিলম্বে সরকারের কাছে একটাই দাবি, ফিরাই দিক। এই মুগদা হসপিটালে সন্তানের মতন ভালোবাসছি এবং সন্তানের মতন জানি, যার কারণে আমি সবাইকে এক বাক্যে বলছি, তোমরা কেউ কোনো কিছুতে হাত দিবে না, কোনো আন্দোলন না, চুপচাপ দাঁড়ায় থাকো। বাংলাদেশে তো এখন কোনো দলীয় সরকার নাই, এখন সবার পক্ষে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার। সে অনেক মানবিক, সে এই জিনিসটা দেখবে এবং তোমাদের জন্য ব্যবস্থা নেবে। এই জন্য স্যারও বলছে যে তোমরা কালকেই সচিবালয় ঢুকবা। 286 জন আছে, তার থেকে 80 জন রাখা হয়েছে, আর 270 জন রাখছে, আর মনে হয় 216 জন মানে আউটে। আমার নাম হচ্ছে নুরুন নাহার। আমি এখন আয়া পদে আছি। মানে আমরা এই বিষয়টা দেখতে চাই, ওনারা যারা সভাপতি আউটসোর্সিং এ, উনি কই গেল? ভাই আপনি ট্রিপল লাইনে ফোন করলেন? ট্রিপল লাইনে ফোন করছেন? না, আমি এখনো ফোন করি। ফোন করে অভিযোগ করেন যে আমার এরকম মুগদা মেডিকেল কলেজে, তারপর আমরা পুলিশের সাথে কথা বলবো, কি ধরনের ব্যবস্থা আপনি ফোন দেন, পুলিশ এখানে আসবে। আর আমরা অনেকে চাপ লাগাই, আমরা আমলিকের লোক, ছাত্র লীগের লোক, ভাই আমরা কোনো লীগ না, ভাই আমাকে বাধ্য করছে। আমরা যখন নাকি ডিউটি করতে আসছি, কোন প্রোগ্রাম থাকলে আমাকে না খাওয়াইয়া আমাদেরকে উঠে নিছে। আমরা তো আমাদের বাবা মা অসুস্থ, আমরা পেটে যাই চাকরি করে, আমাদের আওয়ামী লীগের লিগ দিলে, আওয়ামী লীগের ট্যাগ দিলে তো আমাদের হবে না, আমরা যেই চাকরি নেই। কিন্তু এটা তো আমাদের আগে থেকে ওইভাবে বলা হয় নাই, আর আমাদের এইভাবে বললে তো আমাদের মধ্যে কাউকে রাখছে, কাউকে বাদ দিচ্ছে। এটা কেন? বাদ যদি দিত আমাদের সবাইকে বাদ দিত না, এটা কারা বাদ দিল আমরা তো জানি না। এখন আমাদের মধ্যে কাউকে রাখছে, কাউকে বাদ দিচ্ছে, এটা কেন? এই বৈষম্য কেন? এটা আমি শুনছি, আমি তো আসার পরে দেখি নাই, শুনছি ওদেরকে ধরে নিয়ে যেতে। এটা আবার পুলিশের গাড়ি থেকে সেটা তো না, সেটা আমি 4 তলায় ছিলাম, আমি জানি না। আমি ওই 4 তলায় ছিলাম, পরিচালক রুমের সামনে, আমি জানি না কিছু। মানে তাকে কোথায় তুলে নিয়েছে স্টাফেরা কেউ জানে না, তাকে ধরে নেওয়া হয়েছে। এটা মুগদা থানা, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয়েছে। না না, ওকে ওকে দেন, ওকে জি। না, মুগদা থানার ইয়ে দিচ্ছে, নাম্বার দিচ্ছে, হ্যাঁ নাম্বার দিচ্ছে। হেরা দিব, হেরা দিব। আচ্ছা, আপনি ট্রিপল লাইনে ফোন দিচ্ছেন, কি বলছে? বলছে যে ঠিক আছে মুগদা থানা, আমি নাম্বার দিচ্ছি, নাম্বার পাঠাইছে, কল দেন। আচ্ছা মুগদা থানা তাহলে ফোন দেন যে আমরা এখানে আছি, আমরা ওসি সাক্ষাৎকার নেব। হ্যাঁ, ওসি তো উপরে, সেখানে ওসি ভিতরে ছিল, তুমি দেখছো না? আমিও ওসির সাথে, আমি ডাইরেক্টর দাঁড়াইছিলাম।
না ভিতরে ভিতরে লোক উঠিয়ে নিয়ে যাওয়া এটা কোন ধরনের যুক্তিগত, এটাই তো আমি বুঝি না। এটা কোন ধরনের যুক্তিগতা যে একটা মানুষকে উঠিয়ে নিয়ে যাবে তার আন্দোলন করার কারণে, একটা মানুষের চাকরি চলে গেল হঠাৎ করে, সেই চাকরি ফেরত পাওয়ার জন্য তার আন্দোলন করলো আর তাদেরকে উঠিয়ে নেওয়া হলো। আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা দেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আসছিলাম। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার একজন সমন্বয়ক, তাকে এখান থেকে তুলে নেওয়া হয়েছে। কোন জায়গায় নিছে? আউটসোর্সিং এ চাকরি করে। আমি কেন্দ্রীয় কমিটির সভাপতি। এখান থেকে কে বা কারা নিয়ে গেছে, এখানে ওদের চাকরি চলে গেছে। পুলিশের সামনে সামনে থেকে নিয়ে যখন ক্যামেরাও আছে, সরি, ক্যামেরা এখানে দেওয়াও আছে। আর কেজি লোক আছে আসতে পারে বলেন তুই বললেন বলে কি না না, এখানে তো একটা গন্ডগোল হয়েছে। আপনারা জানেন যে এখানে সালাউদ্দিন সাহেব বলছেন কোথায়? আমরা তো এখানে কোথাও কাউকে পাচ্ছি না। তো আমরা তো এই যে এখানে মিডিয়ার সামনে আছি। আপনার সাথে যদি দেখা করতে চাই তার সাথে কথা বলতে চাই। আমি মুগদা মেডিকেল কলেজের গেটে আছি। আপনি বলেন এই অসুস্থ মানুষ এখানে মেডিকেল স্টপ কলেজে করে অবস্থান করছে। আপনি কত আমি একটু বলেন। আমি এখানে আছি। কি বলো? বলতেছে যে এখানে নাকি টিম আছে। এবারে বলতে পারলো টিমটা কই? আমি স্ট্রোকের পেশেন্ট হয়ে, এবং এই জায়গায় মানুষ গার্মেন্টসের যারা আছে, যারা গার্মেন্টস চাকরি করে, তাদেরকেও 2-3 মাস আগে থেকে না করা হয়। কিন্তু আজকে আমরা সকালবেলাও ডিউটি করেছি, কিন্তু সকালবেলা জানা যায়নি যে আমাদের চাকরি নেই। এটা জানায়নি। দুপুরবেলা আমাদেরকে বলতেছে হঠাৎ করে যে তোমাদের চাকরি নেই। এই আমার একটা সন্তানও মাত্র জন্মগ্রহণ করেছে, এই যে আর 8-9 দিন হয়েছে। তা আমার সন্তানদেরও ভবিষ্যৎ কি? সন্তানদেরকে যে আমি লেখাপড়া করাবো বা কিছু করাবো, মানে আমাদেরই চলার যোগ্য নাই, এমন একটা পরিস্থিতি। বকেয়া বেতন আছে? বকেয়া বেতন আছে 1 মাসের, বকেয়া বেতন বেশি নাই। আপনার এক বছর? হ্যাঁ, এর আগে ছিল 14 মাসের বেতন বকেয়া ছিল আমাদের করোনার সময়, কিন্তু ওটা তো দেওয়াই হয়নি। ওটা দেওয়া হয়নি, ওটা আদৌ দেওয়া হয়নি। অনেক আন্দোলন করা হয়েছে। ভাই এটা নেন। আন্দোলন করছিলি, মানুষ এইভাবে রাস্তায় নিরীহ পশুর মতো মারার জন্য। আমরা তো কোনোদিন এটা আশাই করি নাই। ভাবছি তো বাংলাদেশ ভালোভাবেই চলবে, কোন দল তো এখন নাই। এখন ইউনূস সরকারের বাংলাদেশ, ইউনূস সরকার বাংলাদেশ। আমাদের জন্য আমরা কতবার গেছি, বলছে তোমাদের চাকরি যাবে না, তোমাদের চাকরি আমি কইরা খাও। বাচ্চাকে নিয়ে স্বামী হারাইছি, হাসপাতালের জন্য সন্তান হারাইছি। এই স্বামীও নাই, সন্তানও নাই, এখন আমার খাওয়া থেকে কে খাওয়াবে, কে দেব, কোথায় যাবো, কি করবো? আপনারা বলেন, আমরা কি করবো? এই যে ছাত্র নেতারা, ছাত্র জনতা, এরা কোথায়